অ্যাকাউন্টস রিসিভেবল, নিট প্রফিট মার্জিন, রিটার্ন অন টোটাল অ্যাসেট। তার মানে আমি আজকের ক্লাসে তোমাদের যে দুটো রেশিওর কথা বললাম, দ্যাট মিনস বুক ভ্যালু এবং ইপিএস, এই দুইটা শেয়ারের ক্যালকুলেশন বা এক্সাম্পল আসলে প্রথম প্রবলেমটাতে নেই। তো আমরা সেকেন্ড প্রবলেমটাতে যাই। এখানে এসে তোমাকে ক্যালকুলেট মানে রিকোয়ারমেন্টের ভেতর নাম্বার বি তে দেখো এখানে তোমার ইপিএস এর কথা আছে, দ্যাট মিনস আর্নিং পার শেয়ার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট লাস্ট ক্যাটাগরিটা আমরা মার্কেট রেশিওটা শেষ করে এসে দেন এই প্রবলেমটা দেখি। তাহলে লাস্টের ক্যাটাগরি এবং এখন যে দুইটা দেখলাম ওইটার সবগুলো এক্সাম্পলই প্রবলেম 2 তে আছে। তো প্রবলেমটা একবারই শেয়ার করবো, ওটা আগে আমি একটু শেষ করে আসি, কারণ আর দুটো শেয়ার বাকি, মানে রেশিও তোমাদের বাকি আছে। আচ্ছা, লাস্ট ক্যাটাগরি হচ্ছে মার্কেট রেশিও। তো মার্কেট রেশিওর ভিতর মেইনলি আমরা ফোকাস করব, দেখো দুইটা রেশিও, একটা হচ্ছে প্রাইস আর্নিং রেশিও আর একটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড রেশিও। এখন মার্কেট রেশিওটা কি, বা এই রেশিওটা দিয়ে অ্যাকচুয়ালি ইনভেস্টরদের কি হেল্প হবে, বা এই রেশিওগুলো অ্যাকচুয়ালি কি এক্সপ্রেস করবে। এখানে বলা আছে, দেখো প্রথম যে ইনফরমেশনটা, যে টেস্ট অফ মার্কেট ইন ভিউ অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যানালাইসিস মেজার্স দ্য অ্যাবিলিটি টু জেনারেট পজিটিভ মার্কেট এক্সপেকটেশন। হ্যাঁ, তো এখন এখানে যেটা বলা হচ্ছে যে ইনভেস্টররা তো মেইনলি একটা গুড রিটার্নের আশায় কোথাও ইনভেস্ট করবে ডেফিনেটলি। এখন তুমি তোমার যে বিনিয়োগ বা যেটা ইনভেস্টমেন্ট, যেটাই তুমি যে টাকাটা দিয়ে অ্যাকচুয়ালি কোনো কোম্পানির শেয়ার তুমি পারচেস করতে চাচ্ছ, তো এই পারচেসটা করার আগে তোমার আসলে কিছু ক্যালকুলেশন বা তোমার কিছু এক্সপেকটেশন থাকে, যে আমি যে আমার টাকাটা ইনভেস্ট করছি, সো এখান থেকে প্রপারলি আমার রিটার্নটা কেমন হবে, এটার সাথে আমার রিলেটেড রিস্ক ফ্যাক্টর গুলো কি কি থাকতে পারে। মানে ব্যাপারটা এরকম না যে আমার মনে হলো আমি কোথাও আমার টাকাগুলো কোনো প্রতিষ্ঠানে ইনভেস্ট করে দিলাম, এরকম না। তো এই যে মার্কেট রিলেটেড যে এক্সপেকটেশন একটা ব্যাপার, বা মার্কেট এক্সপেকটেশনকে ইনফ্লুয়েন্স করতে পারে যে ভেরিয়েবল গুলো, এগুলো আসলে একজন ইনভেস্টরের জন্য খুব ইম্পর্টেন্ট। সেখানে আমার কিছু রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, রিস্ক ফ্যাক্টর গুলোর উপর বেস করে আমি আমার রিটার্নটা ক্যালকুলেশন করব। তো এই ব্যাপারগুলো আসলে আমরা এই দুটো রেশিও দিয়ে আমরা ক্যালকুলেশন করি, একটা হচ্ছে প্রাইস আর্নিং রেশিও আর একটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড রেশিও। তো প্রাইস আর্নিং রেশিওতে দেখো আমি আহ, একটা পোর্শন ওই যে রেড কালার দিয়ে একটু হাইলাইট করেছি, যে দা পি রেশিও বা প্রাইস আর্নিং রেশিও যেটাই বলি, ক্যান বি ভিউড অ্যাজ এন ইন্ডিকেটর অফ ইনভেস্টর এক্সপেক্টেড গ্রোথ অ্যান্ড রিস্ক অফ এ কোম্পানিজ স্টক। একটু আগেই আমি যে কথাটা বললাম, যে একটা প্রতিষ্ঠানের এক্সপেক্টেড গ্রোথ এবং গ্রোথের সাথে সাথে ওই প্রতিষ্ঠানের রিলেটেড কি কি রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, এটা মেজার করার জন্য আসলে এই রেশিওটা ইম্পর্টেন্ট, বা এটার থ্রুতে আমরা এক্সপ্রেস করতে পারি। তো এটার ফর্মুলাটাতে পরে যাচ্ছি। ডিভিডেন্ড ইল্ড রেশিও বলতে বোঝানো হচ্ছে, দেখো দ্য ডিভিডেন্ড ইল্ড রেশিও মেজার্স দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ডিভিডেন্ড পার শেয়ার পেইড অ্যান্ড দ্য মার্কেট প্রাইস অফ দ্য স্টক। আচ্ছা, এখন তাহলে ডিভিডেন্ড ইল্ড রেশিওতে যাবার আগে তোমাদের খেয়াল আছে কিনা, আমি যখন তোমাদের ক্লাসিফাইড ব্যালেন্স শিট পড়াই, তখন ওখানে ইকুইটি স্টেটমেন্টে আমি ডিভিডেন্ড নিয়ে একটু কথা বলেছিলাম, যে ডিভিডেন্ডটা কি, বা এটা আসলে মানে কারা পেয়ে থাকে বা কে দিয়ে থাকে। ইয়ারলি প্রফিটের যে পোর্শনটা প্রতিষ্ঠান তার শেয়ার হোল্ডারদেরকে দেয়, দ্যাট ইজ কল্ড ডিভিডেন্ড। তো এটার সাথে রিলেট করেই এই ডিভিডেন্ড ইল্ড রেশিওটা আর কি। তো এইটা মেজার করার জন্য একটা প্রতিষ্ঠানের ডিভিডেন্ড পার শেয়ারটা দরকার, মানে প্রত্যেকটা শেয়ারে অ্যাকচুয়ালি ওই শেয়ার হোল্ডার কি পরিমাণে ডিভিডেন্ড পাচ্ছে বা পাবে, এবং প্রতিষ্ঠানে ওই মার্কেট শেয়ারটার স্পেসিফিক মার্কেট প্রাইসটা কত আছে, এটার জন্য। তো এখন আসলে অনেকগুলো রেশিও দেখলাম, তা আমরা এখন এক্সাম্পলে চলে যাব ডিটেলস, যে তোমরা এগুলো কিভাবে ক্যালকুলেশন করবে। চলে যাই আমাদের যে ওয়ার্কআউট প্রবলেম ছিল তার সেকেন্ড প্রবলেমে। এই কোশ্চেনটা একটু খেয়াল করে পড়বে, কারণ আমরা জাস্ট প্রিভিয়াস যেই এক্সাম্পলটা ডিসকাস করছিলাম সেটা থেকে এটা প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট। আমি একটু কোশ্চেনটা রিড আউট করছি, যদিও তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এখানে দেখো, এখানে প্রবলেম 2 তে বলা হচ্ছে, আমার কিন্তু প্রবলেম 1টা শেষ ডিসকাস করা, ইনফ্যাক্ট লাস্ট ক্লাসেই তোমাদের ওই সবগুলো রেশিও ক্যালকুলেশন দেখিয়েছিলাম। এখানে বলা হচ্ছে দ্য ক্যাপিটাল অফ ই লিমিটেড
is as follows. আচ্ছা, তার মানে তোমাকে এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে ই একটা লিমিটেড বা ই প্রতিষ্ঠানের শুধুমাত্র ক্যাপিটাল পোর্শনটা তোমার এখানে দেয়া আছে একটা প্রতিষ্ঠানের। তাহলে তাহলে তোমার কোয়েশ্চেন হতে পারে তাহলে আমার ইনকাম আইটেম কোথায়, আমার মানে আমার এক্সপেন্স আইটেম গুলো কোথায়, বা আমার ট্যাক্স রিলেটেড। আগে যেরকম আমাদের একটা স্টেটমেন্ট ছিল, একটু শেয়ার করি, দেখো এই যে এরকম, এরকম কিছু তাহলে দেয়া নেই তোমার। আচ্ছা, এখন এই ক্যাপিটাল পোর্শনের ভেতর আবার তোমাকে দুইটা ক্লাসিফিকেশন করে দেওয়া আছে। একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার, 9% প্রেফারেন্স শেয়ার, টাকা 10 ইচ, 3 লাখ। ইকুইটি শেয়ার টাকা 10 ইচ, 8 লাখ। তো এই প্রতিষ্ঠানের টোটাল শেয়ার হচ্ছে 11 লাখ, 11 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে এখানে বেশ কিছু আইটেম বোঝার আছে। সেটা হচ্ছে আমরা তো জানি শেয়ারটা কি, বা ইকুইটি ক্যাপিটাল বা শেয়ার ক্যাপিটাল। তাহলে এখানে আমি দুই ধরনের শেয়ারের আইটেম আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইকুইটি শেয়ার আর একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার। আচ্ছা, তো ই লিমিটেড এর দুই ধরনের শেয়ার আছে। তাদের কিছু প্রেফারেন্স শেয়ার আছে, তাদের টোটাল শেয়ার হচ্ছে 3 লাখ টাকার প্রেফারেন্স শেয়ার তাদের আছে, যাদের প্রত্যেকটি শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা করে। আচ্ছা, আর ইকুইটি যে মানে ক্রাইটেরিয়া আছে বা ক্যাটাগরিটা আছে, সেখানে তাদের টোটাল শেয়ার ক্যাপিটাল হচ্ছে ইকুইটি শেয়ারের 8 লক্ষ টাকা এবং প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা করে। এই এখন দুই ধরনের শেয়ারের মধ্যে তাহলে ডিফারেন্সটা কোথায়, আলাদা করে দেখাবার কি দরকার ছিল? তো টোটাল 11 লাখ ভাবেই দেখালে হতো। এখন একটু খেয়াল করো। আচ্ছা, আমি ডিফারেন্সটাতে পরে আসছি, আগে কোশ্চেনটা আমি পুরোটা এক্সপ্লেইন করে নিই। এরপরে তোমার কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আছে। কি কি বলা আছে? প্রফিট আফটার ট্যাক্স, আফটার ট্যাক্স 30%। আচ্ছা, এই প্রতিষ্ঠানের 35% ট্যাক্স পেইড করার পর তাদের প্রফিট আফটার ট্যাক্স, মানে বোঝানো হচ্ছে যে অলরেডি ট্যাক্স অ্যামাউন্ট ইজ ডিডাক্টেড। 2,70,000 টাকা হচ্ছে তাদের মানে নিট ইনকাম বা প্রফিট আফটার ট্যাক্স বলা যাচ্ছে। ডেপ্রিসিয়েশনের একটা অ্যামাউন্ট বলা আছে 60,000 টাকা। ইকুইটি ডিভিডেন্ড পেইড 20%, মার্কেট প্রাইস অফ দ্য ইকুইটি শেয়ার টাকা 40। আচ্ছা, এখানে দেখো কিছু ইনফরমেশন যে এরকম আমি একটু হাইলাইট করেছি। এই দুটার কি মিনিং? মার্কেট প্রাইস আসলে এটা তোমাকে বলে দিয়েছে অলরেডি যে প্রতিষ্ঠানের যে ইকুইটি শেয়ার আছে তাদের প্রত্যেকটা শেয়ারের মার্কেট প্রাইস হচ্ছে 40 টাকা করে। আর ইকুইটি ডিভিডেন্ড দিয়ে বোঝানো হচ্ছে যে অ্যাকচুয়ালি যাদের একটা করে ইকুইটি শেয়ার আছে, এই প্রত্যেকটা শেয়ারের ক্ষেত্রে তারা 20% ডিভিডেন্ড পাবে। মানে কি? মানে হচ্ছে আমি জানি যে এই প্রতিষ্ঠানে প্রত্যেকটা ইকুইটি শেয়ারের ভ্যালু হচ্ছে 10 টাকা করে। তার মানে যাদের 10 টাকা দামের একটি শেয়ার আছে, তারা এই 10 টাকার উপর তাদেরকে একটা 20% ডিভিডেন্ড। এটা কিন্তু পার শেয়ার, যদিও বলা নাই, বাট তোমাকে বুঝে নিতে হবে যে দ্যাট ইজ বেসড অন পার শেয়ার। তাদেরকে অ্যাকচুয়ালি এই অ্যামাউন্টের উপর তারা 20% করে একটা ডিভিডেন্ড পাবে, ইকুইটি ডিভিডেন্ড। আর এরপরে তোমার রিকোয়ারমেন্টে চলে আসছে, আর ওরকম আর এক্সপ্লেইন করার কিছু নাই। তাহলে আমার যেটা বাদ রয়ে গেল সেটা হচ্ছে ইকুইটি শেয়ার এবং প্রেফারেন্স শেয়ার হোল্ডারের মধ্যে ডিফারেন্সটা কোথায়। আচ্ছা, এই ডিফারেন্সে যাবার আগে আমি একটু তোমাদের সাথে আগের প্রবলেমটা শেয়ার করি। ইনকাম স্টেটমেন্টটা দেখো, দেখতে পাচ্ছ মনে হয় স্ক্রিনে। এখানে কি কি আইটেম ছিল? এখানে ছিল একটা প্রতিষ্ঠানের ইনকাম স্টেটমেন্ট, যেখানে আমরা দেখেছি যে সেলস থেকে আমরা সিওজিএস বাদ দিয়ে আমরা গ্রস প্রফিট পেয়েছি। গ্রস প্রফিট থেকে আমরা সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স গুলো বাদ দিয়ে আমরা পেয়েছি ইনকাম আর্নিংস, যেটাই বলি, বাট বিফোর অল কাইন্ড অফ ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স পেমেন্ট। তার মানে কি, আমার এই ইনকামটা বা আর্নিংসটা থেকে আসলে আমার আরো কিছু অ্যামাউন্ট ডিডাক্ট আমাকে করতে হবে। সেগুলো কি কি? আমার কিছু ইন্টারেস্ট আমাকে বাদ দিতে হবে, আমাকে গভর্নমেন্টের যে ট্যাক্সটা আছে সেটা বাদ দিয়ে আমি পাবো ইনকাম আফটার ট্যাক্স, আমি যেটাকে বলছি 67,500। তো এখন আসলে এই অ্যামাউন্ট আমার শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, কারণ আমি তো বলছি যে আমি তো অলরেডি আমার ইন্টারেস্ট এবং ট্যাক্স আমি বাদ দিয়ে দিয়েছি। সো দিস ইজ মাই আর্নিংস আফটার ট্যাক্স। So this 67,500 amount should be distributed to the shareholders of this রবার্ট কোম্পানি।
এখন এই 67,000 টাকা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিছু লিস্ট আছে, কিছু প্রেফারেন্স আছে। সেটা কি? একটা প্রতিষ্ঠানের এই যে একটু নেক্সট কোশ্চেনটাতেই তোমরা দেখলে যে আমি দুটো ক্যাটাগরি বলেছি, প্রেফারেন্স, ইকুইটি শেয়ার। এখন তাহলে আসলে আমাকে আমার এই দুই ধরনের শেয়ার হোল্ডারদের ভেতরেই আমার এই অ্যামাউন্টটা আমাকে ডিভাইড করে দিতে হবে, বা আমি ভাগ করে দিব, আমি ডিস্ট্রিবিউট করে দিব। তো ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে তোমাকে যে বললাম যে একটা প্রেফারেন্স লিস্ট আছে। সেটা কি? প্রেফারেন্স লিস্টটা হচ্ছে যে ইকুইটি শেয়ার হোল্ডারদের প্রায়োরিটিটা হচ্ছে আফটার গিভিং দ্য ইন্টারেস্ট অর ডিভিডেন্ড টু দ্য প্রেফারেন্স শেয়ার হোল্ডার। তার মানে হেডিংটা থেকেই তুমি বুঝতে পারছো যে এদের ডেফিনেটলি প্রেফারেন্সটা ইকুইটি শেয়ার হোল্ডারদের চেয়ে বেশি থাকবে। ব্যাপারটা হচ্ছে আমার ইনকামটা আমি ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি শুড বি গিভেন টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার। তাদেরকে আমি আমার যে মানে প্রতিষ্ঠান যে পরিমাণ ডিভিডেন্ড বা ইন্টারেস্ট দেওয়ার কথা সেটা পেমেন্ট করার পর আমি আমার ইকুইটি শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ডটা দিব। এটাই দুই ধরনের শেয়ার হোল্ডারদের মধ্যে ডিফারেন্স। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে যে নট নেসেসারি ডিভিডেন্ড দেওয়া হয়, তাদেরকে দেওয়া হয় ইন্টারেস্ট। খেয়াল করো, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে ইন্টারেস্ট দেওয়া হয় এবং ইকুইটি শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দেওয়া হয়। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে মানে তাদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের বেশ কিছু রেস্ট্রিকশন আছে। যেমন কোথাও থেকে লোন নিতে হলে, ব্যাংক থেকে লোন নিতে হলে ডেফিনেটলি আমি শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দেওয়ার আগে আমি চেষ্টা করব আমার ব্যাংকের ইন্টারেস্ট গুলো পেমেন্ট করে দেওয়ার। কারণ আমার ওখানে কিছু লিগ্যাল প্রসেসিং থাকে যে একটা নির্দিষ্ট সময়ের ভিতর যদি আমি ওই প্রতিষ্ঠানের ইন্টারেস্ট না দিতে পারি তাহলে আসলে এটা আমার মানে পরবর্তীতে তোমাকে আসলে অনেকটুকু মানে মানিটারি ভ্যালুতে কিছু কম্পেনসেশন করতে হবে। তো এই জন্য যেটা করতে হয়, এই প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকেও অনেক সময় ক্রেডিটার্সদের যে মানে ক্রাইটেরিয়া থাকে তাদেরকে ওভাবে ট্রিট করা হয় যে আগে প্রথমেই আমাকে আসলে আমার প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের অ্যামাউন্টটা বা ইন্টারেস্টটা আমার তাদেরকে পেমেন্ট করে দিতে হবে। দেন যদি আমার অ্যাভেলেবল ইন্টারেস্ট অ্যামাউন্ট বা আমার আমার নিট ইনকাম এভেলেবল থাকে সেটা আমি আমার ইকুইটি শেয়ার হোল্ডারদেরকে আমি ডিস্ট্রিবিউট করব। আবার যেহেতু ইকুইটি শেয়ার হোল্ডার বলছি, সো এখানে অবশ্যই তাদের আবার অন্য দিক থেকে প্রেফারেন্স আছে, যেমন এজিএম বা প্রতিষ্ঠানের যে মেজর ডিসিশন মেকিং এ সেখানে অ্যাকচুয়ালি ইকুইটি শেয়ার হোল্ডাররা প্রেজেন্ট থাকতে পারে। প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের যেহেতু ক্রাইটেরিয়া অনেকটা ক্রেডিটার্স টাইপের, তো এই জন্য তারা আসলে ওই ধরনের মিটিং গুলো বা ডিসিশন মেকিং মানে অপরচুনিটি গুলো যেখানে থাকে সেখানে আসলে তাদের ওইভাবে অ্যাক্সেস থাকে না। তো এই হচ্ছে দুই ধরনের শেয়ারের হোল্ডারদের মধ্যে বা শেয়ারের মধ্যে ডিফারেন্স। তাহলে আমরা চলে যাই আমাদের এই মানে এক্সাম্পল টুর মেইন ক্যালকুলেশনে। প্রথমে দেখো এখানে আমাদেরকে ডিভিডেন্ড ইল্ড রেশিওটা ক্যালকুলেশন করতে বলেছে। তো এখন আমরা তো অলরেডি জানি ডিভিডেন্ড ইল্ড রেশিও ক্যালকুলেশন করার ফর্মুলাটা হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার আর মার্কেট প্রাইস পার শেয়ার। খেয়াল করে দেখো মার্কেট প্রাইস পার শেয়ার কিন্তু তোমার কোয়েশ্চেনে অলরেডি গিভেন 40 টাকা। তো এখানে তোমার নিজের ক্যালকুলেশন করে নেওয়ার আর কোনো কিছু নাই। তোমাকে যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার। একটু আগেও আমি বলেছিলাম যে ডিভিডেন্ড পার শেয়ার তোমাকে খেয়াল রাখতে হবে ইকুইটি যে শেয়ারটা আছে, তার মানে যাদের 10 টাকা দামের একটি করে ইকুইটি শেয়ার যে সমস্ত শেয়ার হোল্ডারদের আছে তাদেরকে তার উপর 20% করে ডিভিডেন্ড দিতে হবে। এই যে তাহলে আমি 10 টাকার উপর 20% ডিভিডেন্ড, এটা জাস্ট তুমি এখানেও দেখাতে পারো, এটা আলাদা করে ওয়ার্কিংস এর দরকার নেই। তাহলে আমার ডিভিডেন্ড ইল্ড রেশিও হচ্ছে 5%। ওকে, দেন সেকেন্ড হচ্ছে রিকোয়ারমেন্টে ছিল আর্নিং পার শেয়ার। আচ্ছা, এটা কিন্তু তোমার প্রফিটেবিলিটি রেশিওর আন্ডারে চলে আসছে ইপিএসটা। আচ্ছা, তাহলে এটার ফর্মুলাটা কি? এটার ফর্মুলাটা হচ্ছে আর্নিংস এভেলেবল টু শেয়ার হোল্ডার্স বা নিট ইনকাম যদি আমি বলি, এই যে আবার দেখো ওখানে আবার আমি ইন্ডিকেট করে দিয়েছি নিট ইনকাম এভেলেবল টু শেয়ার হোল্ডার্স এভারেজ নাম্বার অফ কমন স্টক। আচ্ছা, এখন এই প্রবলেমটার ক্ষেত্রে আসলে তোমাকে কিছু ওয়ার্কিংস করতে হবে। হ্যাঁ, ডিরেক্ট আসলে ভ্যালুগুলো এখানে না দেখানোটাই ভালো, কারণ তুমি কিভাবে কোন ভ্যালুগুলো কোথা থেকে নিয়ে আসছো এটা একটু ওয়ার্কিংস আকারে তোমাকে শো করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ওয়ার্কিংসে চলে যাই। ওয়ার্কিংসে গিয়ে আমরা প্রথমেই যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে আর্নিংস অর
নিট ইনকাম এভেলেবল টু শেয়ার হোল্ডার্স। খেয়াল রাখবে এই শেয়ার হোল্ডার দিয়ে বোঝানো হচ্ছে ইকুইটি শেয়ার হোল্ডার। আচ্ছা, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করেছি? এটার জন্য প্রথমেই আমার যেটা দরকার যে এক্সাক্ট নিট ইনকামটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। দ্যাট মিনস অল কাইন্ড অফ ইন্টারেস্ট, ট্যাক্স অ্যান্ড দ্য পেমেন্ট অফ প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স ডিভিডেন্ড। খেয়াল করো, আমি কিন্তু তিনটা আইটেমের কথা বলেছি। একটা হচ্ছে ইন্টারেস্ট, আরেকটা হচ্ছে ট্যাক্স, আর লাস্ট ওয়ান হচ্ছে প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স ডিভিডেন্ড। আচ্ছা, তাহলে আমার কিন্তু অলরেডি একটা প্রফিট আফটার ট্যাক্স বলাই আছে, হ্যাঁ, 2,70,000 টাকা। তো আমি এটা আমার মানে ক্যালকুলেশনের জন্য আমি প্রথমে কনসিডার করেছি, তারপরে আমি বাদ দিয়েছি প্রেফার্ড ডিভিডেন্ড। হ্যাঁ, প্রেফার্ড ডিভিডেন্ডটা আমি কোত্থেকে পেলাম? কারণ এটা আমার কোশ্চেনই বলা ছিল যে এই 3 লাখ টাকার যে আমার প্রেফারেন্স শেয়ার আছে তাদেরকে আসলে আমাকে 9% হারে একটা প্রেফার ডিভিডেন্ড তাদেরকে দিতে হবে। দ্যাটস ওয়াই আমি তাদের এই অ্যামাউন্টটাকে বা এই ডিভিডেন্ডটাকে আমি আমার প্রফিট আফটার ট্যাক্স থেকে বাদ দিয়ে আমি 2,43,000 আমি পেয়েছি। তার মানে এই 2,43,000 টাকা এখন আমি আমার ইকুইটি শেয়ার হোল্ডারদের মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে দিতে পারবো, বা এখান থেকে আমি আমার ডিস্ট্রিবিউশনটা করতে পারবো। সো আমার earnings or net income available to shareholders, this is 2,43,000. আচ্ছা, এরপরে এভারেজ নাম্বার অফ কমন স্টক বা ইকুইটি স্টক, যেটাই বলি কমন বা ইকুইটি স্টক, এটা কিভাবে আমি 80,000 বের করলাম? খেয়াল করো এখানে এটা খুবই ইজি। একটা প্রতিষ্ঠানের টোটাল ইকুইটি শেয়ার আছে 8 লক্ষ টাকার, আর প্রতিটি ইকুইটি শেয়ারের প্রাইস হচ্ছে 10 টাকা। তাহলে তোমাকে যদি এখন এখান থেকে আমি বলি যে প্রতিষ্ঠানের আসলে ইকুইটি শেয়ার আছে কয়টা, টোটাল শেয়ার 8 লাখ, প্রত্যেকটা শেয়ারের প্রাইস যদি 10 টাকা করে হয়, তাহলে নাম্বার অফ ইকুইটি শেয়ার উইল বি 80,000। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক সেম ভাবে আমি যদি এভাবে চিন্তা করি যে আমার প্রেফারেন্স শেয়ার আছে প্রত্যেক মানে টোটাল 3 লাখ টাকার, আর সেখানে আমার প্রত্যেকটা শেয়ারের প্রাইস আমি জানি 10 টাকা, তাহলে এখন যদি তোমাকে বলে যে প্রেফারেন্স শেয়ার আসলে কয়টা আছে এই প্রতিষ্ঠানে, নাম্বার অফ প্রেফার্ড শেয়ার, একটা হচ্ছে টোটাল আর একটা হচ্ছে নাম্বার, দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, তাহলে তুমি জাস্ট ওই টোটাল অ্যামাউন্টটাকে তোমার পার শেয়ার ভ্যালু দিয়ে ডিভাইড করলে এটা তুমি পেয়ে যাবে। তো আপাতত এটা আমার দরকার হচ্ছে না, আমার ইকুইটি ভ্যালুটা দরকার হচ্ছে। তো এখানে আমি পেয়ে গেলাম 80। সো ইপিএস পার শেয়ার উইল বি 3.04। লাস্ট ওয়ান হচ্ছে আর্নিং পার শেয়ার। এটার জন্য আমার দরকার মার্কেট প্রাইস বা এমপিএস। মার্কেট প্রাইসটা অলরেডি গিভেন আমার কোয়েশ্চেনে 40 টাকা, আর ইপিএসটা তো আমি মাত্রই ক্যালকুলেশন করেছি একটু আগে এই যে বিতে। সো এখানে এটা আর তোমার আলাদা করে দেখানোর দরকার নেই ক্যালকুলেশন, কারণ তুমি তো এখানে দেখিয়েছো। তো তাহলে ইপিএসটা দিয়ে এখানে প্রাইস আর্নিং শেয়ার হচ্ছে 30। আরেকটা ব্যাপার খেয়াল রাখবে যে তোমার এই কোশ্চেনে কিন্তু এভাবেই কোশ্চেনটা সেট করা যে তোমার প্রাইস আর্নিং রেশিওর জন্য ইপিএসটা যে দরকার সেটা আমি অলরেডি আমার ক্যালকুলেশনে আছে, তো আমি জাস্ট ওই ভ্যালুটা এখানে দেখিয়েছি। বাট ফর এক্সাম্পল এরকম যদি থাকে যে তোমার কোয়েশ্চেনে প্রাইস আর্নিং রেশিও আছে বাট ইপিএসটা আসলে নাই রিকোয়ারমেন্টে, তখন আবার তোমাকে আসলে এটা আনসার করার জন্য ইপিএসটা তুমি ওয়ার্কিংসে দেখাও বা পাশে দেখাও, সেটা তুমি ক্যালকুলেশন করে অবশ্যই তোমাকে দেখিয়ে দিতে হবে যে তুমি এটা কোত্থেকে পেলে। তুমি নিজে নিজে কিভাবে ক্যালকুলেশন করেছো এনে ওভাবে কিন্তু দেখালে হবে না, ওয়েদার তুমি ওয়ার্কিংসে দেখাবে অথবা তুমি এরকম পাশে দেখিয়ে দিবে যে এরকম একটা রেশিও, এটার পাশে যে এই ওপেন স্পেসে তুমি এখানে ক্যালকুলেশনটা দেখাতে পারো, বাট তোমাকে অবশ্যই দেখাতে হবে। তো তাহলে এই পর্যন্তই ছিল তোমাদের টোটাল রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারটা। মোটামুটি এই কয়টা রেশিওই দেখবে যে কয়টা আমি ক্লাসে ডিসকাস করলাম। আর এটার জন্য আমি আগেই বলেছি যে মেইন বইটাতে আসলে তোমাদের আমি কোনো সফট কপি দিইনি, কারণ ওখানে আসলে আরো ডিফারেন্ট ক্যাটাগরি ছিল। সো ওখান থেকে আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো বা তোমাদের জন্য যেগুলো হেল্পফুল হতে পারে সেই আইটেম গুলো নিয়েই এই স্লাইডটা। সো এটার জন্য রিডিং মেটেরিয়াল সেকশনে যে আইটেম গুলো আছে, এই পাওয়ার পয়েন্ট স্লাইডটা এবং যে আমি একটা এক্সারসাইজের জন্য যে একটা প্রবলেম দিয়েছি ওটা দেখো। তারপরেও তুমি প্র্যাকটিসের জন্য চাইলে তোমরা ওই রেফারেন্স বইয়ের
যে চ্যাপ্টারটা রেশিও অ্যানালাইসিসের, ওইটাও চাইলে দেখতে পারো, অসুবিধা নাই, ওখান থেকেও এক্সারসাইজ তোমরা চাইলে প্রবলেম সলভিং এর জন্য দেখতে পারো। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের একদম লাস্ট চ্যাপ্টার, ক্যাপিটাল বাজেটিং। মানে আমরা যদি ফিনান্সিয়াল স্টেটমেন্টসটাকে চ্যাপ্টার 5 বলি, সো দিস উইল বি চ্যাপ্টার নাম্বার 6, ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। তো এই চ্যাপ্টারেও কিছু থিওরি আছে, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। সো আমরা প্রথম তাহলে আজকে একটু থিওরি দেখবো যে ক্যাপিটাল বাজেটিংটা কি, বা একটা অর্গানাইজেশনের জন্য কেন ক্যাপিটাল বাজেটিং ডিসিশনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ফার্স্টেই দেখো ক্যাপিটাল বাজেটিং এই টার্মসটাকে ডিফাইন করা হয়েছে। তো এই ডেফিনিশনের মধ্যে বেশ কিছু টার্মস আসবে যেগুলো অলরেডি তোমরা এই থ্রু আউট চ্যাপ্টার 1 টু চ্যাপ্টার 5 কোথাও না কোথাও তোমরা এই টার্মিনোলজি গুলোর সাথে ফ্যামিলিয়ার, তোমরা শুনেছো, আমি ক্লাসে বলেছি এরকম। তো আমরা একটু দেখি তাহলে এখানে ক্যাপিটাল বাজেটিং এ কি বলা হয়েছে। ক্যাপিটাল বাজেটিং টার্মসটাকে ডিফাইন করা হয়েছে, তা সরি, এ ক্যাপিটাল বাজেটিং ডিসিশন মে বি ডিফাইন্ড as the firm's decision to invest its current funds most efficiently in the long run asset in anticipation of an expected flow of benefits over a series of years. দেখো অনেকগুলো ইনফরমেশন আছে, আমি আবার কিছু হাইলাইট করেছি, কিছু বোল্ড করেছি। তো খুব ইজি ওয়েতে যদি আমি বলি যে একটা প্রতিষ্ঠানের জন্য ক্যাপিটাল বাজেটিং ডিসিশনটা কি হবে বা কেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যে কোনো প্রতিষ্ঠান আসলে ইনভেস্ট কিভাবে করে। ইনভেস্টার মেইন অ্যাপ্রোচটাই হচ্ছে যে আমার কিছু কারেন্ট ফান্ডস আমি লং টার্মের জন্য ব্লক করে ফেলবো, আমি ইনভেস্ট করে ফেলবো। এখন তুমি প্রতিষ্ঠান না চিন্তা করে তুমি যদি তোমার নিজের মানে পার্সোনাল দিক থেকে তুমি চিন্তা করো যে আমি কোথাও ইনভেস্ট করতে চাই, আমি কেন ইনভেস্ট করব? ইনভেস্ট আমি অবশ্যই করবো এই জন্য যে আমি আমার প্রেজেন্ট ডের যে কনজাম্পশন গুলো হয় সেখান থেকে আমি সেভ করে ওই অ্যামাউন্ট গুলো আমি লং টার্মে ইনভেস্ট করছি। কেন করছি? কারণ আমি ইন ফিউচারে কোনো একটা এক্সপেক্টেড অ্যামাউন্ট বা কোনো একটা এক্সপেক্টেড ফ্লো অফ বেনিফিটস আমি চাচ্ছি। খুব ইজি ভাষায় বললে যে আমি একটা ইন্টারেস্ট চাই, আমি একটা ইন্টারেস্ট চাই। এখন এই ইন্টারেস্টটা কি হবে? নর্মালি ক্যাপিটাল বাজেটিংটা লং রানের জন্যই হয়, দ্যাট মিনস দীর্ঘমেয়াদী, একটা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট। তো ডেফিনেটলি ইট শুড বি মোর দেন 1 ইয়ার, আমার 1 বছরের বেশি সময়ের জন্য হবে। কারণ কারেন্ট এবং লং টার্মের মধ্যে ডিফারেন্স এখন তোমরা জানো, কারণ ক্লাসিফাইড ব্যালেন্স শিটে আমরা এগুলো নিয়ে মানে বলেছিলাম যে কারেন্ট অ্যাসেট বা লং টার্ম অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, লং টার্ম লায়াবিলিটি, এগুলোর মধ্যে ডিফারেন্স কি। তো ঠিক সেম এই কথাগুলোই একটা প্রতিষ্ঠানের সাথে রিলেট করে বলা হয়েছে যে একটা প্রতিষ্ঠানের কারেন্ট ফান্ড গুলোকে একটা প্রতিষ্ঠান কতটা ইফিশিয়েন্টলি লং রান ইনভেস্ট করতে পারে। ডেফিনেটলি এই ইনভেস্টমেন্টটা হতে হবে আমার ওই প্রতিষ্ঠানের একটা ফিউচার এক্সপেক্টেড ফ্লো অফ বেনিফিটস এর জন্য। এমনি এমনি তো কেউ করবে না ইনভেস্টমেন্ট, সেটা তোমার ব্যক্তিই হোক অথবা কোনো প্রতিষ্ঠানই হোক। ডেফিনেটলি ফিউচারে আমি কোনো একটা বেনিফিট আমি চাচ্ছি, কোনো একটা রিটার্ন আমি চাচ্ছি, ইট শুড বি ওভার এ সিরিজ অফ ইয়ার্স, দ্যাট মিনস এটা অবশ্যই আমার 1 বছরের বেশি সময়ের জন্য। তো ক্যাপিটাল বাজেটিং এর ভেতর একটা প্রতিষ্ঠানে নর্মালি এই কনসেপ্টটাই থাকে। তারপরে আবার দেখো বলা হয়েছে যে ইনভেস্টিং ডিসিশন, দ্যাট মিনস ক্যাপিটাল বাজেটিং ডিসিশন নো বলা যায়, ক্যাপিটাল বাজেটিং ডিসিশন মে ইনক্লুড এক্সপানশন, অ্যাকুইজিশন, মডার্নাইজেশন অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ দ্য লং টার্ম অ্যাসেট। তার মানে আমি উপরে যে কথাটা বলে আসলাম যে কারেন্ট ফান্ড গুলোকে আমি লং টার্মে ইনভেস্ট করব, এটা ছাড়াও একটা প্রতিষ্ঠানের ক্যাপিটাল বাজেটিং ডিসিশনের ভেতর আরো কিছু টার্মিনোলজি এটা অ্যাড হতে পারে। সেটা কি? এক্সিস্টিং কোনো অ্যাসেটের যদি আমি কোনো এক্সপানশন চাই, অথবা আমি নতুন কোনো অ্যাসেট আমি কোনো একটা স্পেসিফিক অ্যাসেটের জন্য মানে আমি পারচেস করতে চাই বা আমি অ্যাকুইজিশন করতে চাই, অথবা সেটার কোনো মানে মডার্নাইজেশন বা রিপ্লেসমেন্ট যদি আমি করতে চাই, তাহলে এই অ্যামাউন্ট গুলোকে বা এই ডিসিশন গুলোকেও আমি একটা প্রতিষ্ঠানের ক্যাপিটাল বাজেটিং এর ভেতর আমি ইনক্লুড করতে পারবো।
অথবা আমি ক্যাপিটাল বাজেটিং ডিসিশনও বলতে পারবো একটা প্রতিষ্ঠানের জন্য। তো এটাই মানে এই কথাগুলো এই উপরের এই দুটো প্যারাতে ডিফাইন করা হয়েছে। আর ক্যাপিটাল এর পরে দেখো বলা আছে ইনভেস্টমেন্ট ডিসিশন হ্যাভ দ্য ফলোইং ফিচার্স। আমরা অলরেডি 3টা পয়েন্টই ডিসকাস করেছি যে এক্সচেঞ্জ অফ কারেন্ট ফান্ডস ফর ফিউচার বেনিফিট। দ্যাট মিনস আমি আমার কারেন্ট যে অ্যাসেট বা আমার কারেন্ট অ্যামাউন্ট গুলোকে আমি ফিউচারের এগেইনস্টে আমি ইনভেস্ট করব। Funds are invested in long-term asset. The future benefit will be occurred to the firm over a series of years. So 3টা পয়েন্টই অলরেডি ডিসকাস করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো কিওয়ার্ডসে আবার যদিও এটা মানে বলে ফেলেছি অলরেডি, লং টার্ম অ্যাসেট বলতে বোঝানো হচ্ছে যে ম্যাচুরিটি ভ্যালু শুড বি মোর দ্যান 1 ইয়ার। এক্সপেক্টেড ফ্লো বা এক্সপেক্টেড, আমি যদি আরেকটু স্পেসিফিক করে বলি, এক্সপেক্টেড ক্যাশ ফ্লো। এতক্ষণ তো শুধু ফ্লো বলেছি, সেই ফ্লোটা কিভাবে? ডেফিনেটলি ইন টার্মস অফ cash flow. Benefits of an investment should be measured in terms of cash. So আমি আমার যে বেনিফিট বা আমি যে রিটার্নের কথা বলছি এটা কিন্তু আমাকে ইন টার্মস অফ ক্যাশ ফর্মে আমাকে আসলে রিয়েলাইজ করতে হবে বা আমাকে কনসিডার করতে হবে, এটাই বলা হয়েছে। দেন নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স অফ ইনভেস্টমেন্ট ডিসিশন, বা আমরা যদি বলি যে ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। একটা প্রতিষ্ঠানের জন্য ক্যাপিটাল বাজেটিং ডিসিশনটা কেন ইম্পর্টেন্ট? আমরা তো এতক্ষণ শুধু আমরা ডেফিনেশনটা দেখে আসলাম যে আমরা কোন ধরনের ডিসিশন গুলোকে বলবো, এটার কি কি ফিচার্স থাকতে পারে। একটা প্রতিষ্ঠান মানে কেন, ওয়াই অ্যান অর্গানাইজেশন উইল গো ফর ক্যাপিটাল বাজেটিং। এখানে বেশ কিছু পয়েন্টস হাইলাইট করা হয়েছে, দেখো যে গ্রোথ, রিস্ক, ফান্ডিং, ইরিভার্সিবিলিটি, কমপ্লেক্সিটি। তো এই ভেরিয়েবল গুলোর সাথে আসলে আমরা এই ভেরিয়েবল গুলোর উপর ফোকাস করলেই বুঝতে পারবো যে একটা প্রতিষ্ঠানের জন্য কেন এই ধরনের ডিসিশন গুলো বা এই ডিসিশনটা ইম্পর্টেন্ট। তো আমরা যদি দেখো ফার্স্টের পয়েন্টটাই বলি, গ্রোথ। আচ্ছা, গ্রোথে যাবার মানে এটা ডিটেলস বলার আগে দেখো ওই যে ইয়েলো কালার দিয়ে কিছু পোর্শন হাইলাইট করা আছে যে আনপ্রফিটেবল। আচ্ছা, খুব ইজি ওয়েতে যদি বলি যে একটা প্রতিষ্ঠানের ফিউচার গ্রোথের জন্য ডেফিনেটলি ক্যাপিটাল বাজেটিং ডিসিশনটা ইম্পর্টেন্ট। এখন তাহলে গ্রোথের জন্য যে ইম্পর্টেন্ট, একটা প্রতিষ্ঠান কি পরিমাণে অ্যামাউন্ট তার ক্যাপিটাল বাজেটিং এ ইনভেস্ট করবে বা লং টার্মে ইনভেস্ট করবে। দেখো আমরা কিন্তু এই যে রেশিও অ্যানালাইসিস দেখে আসছিলাম কারেন্ট রেশিওতে, যে একটা প্রতিষ্ঠানের কারেন্ট অ্যাসেট এবং লায়াবিলিটির ভেতর অ্যাকচুয়ালি একটা মানে রিলেশনশিপ থাকতে হয়। যে ব্যাপারটা এরকম না যে তোমার কারেন্ট অ্যাসেট খুব হাই, কারেন্ট লায়াবিলিটি আবার খুব লো, তাহলে সিচুয়েশনটা আসলে বা ওই ধরনের সিনারিওটা প্রতিষ্ঠানের জন্য একসেপ্টেবল না। তার মানে ব্যাপারটা এরকম না যে প্রতিষ্ঠান তার কারেন্ট অ্যামাউন্টের জন্য কিছু না রেখে সবকিছু লং টার্মের জন্য ইনভেস্ট করে দিবে, ব্যাপারটা এরকম না। কারণ প্রতিষ্ঠানের কারেন্ট এক্সপেন্স, কারেন্ট সিনারিওকে হ্যান্ডেল করার জন্য কিন্তু তার কিছু ক্যাশ বা লিকুইড আইটেম মানে কারেন্টের জন্য রাখতে হবে, শর্ট টার্মের জন্য রাখতে হবে। তাহলে কি পরিমাণে অ্যামাউন্ট একটা প্রতিষ্ঠান ক্যাপিটাল বাজেটিং এর জন্য রাখবে বা ইনভেস্ট করবে? এখন এই ব্যাপারটা হচ্ছে এরকম যে খুব এক্সেসিভ ইনভেস্টমেন্টও যেমন একটা প্রতিষ্ঠানের জন্য অ্যাকসেপ্টেবল না বা ভালো না সিচুয়েশনটা, আবার একদম লো অ্যামাউন্ট অফ ক্যাপিটাল বাজেটিং, খুবই সামান্য ইনভেস্টমেন্টও তাদের জন্য ভালো না। দুটো সিচুয়েশনের কোনোটাই অ্যাকচুয়ালি অর্গানাইজেশনের ফিনান্সিয়াল সিচুয়েশনের জন্য এটা আসলে ভালো হবে না। তো এখন তাহলে খুব এক্সেসিভ যদি আমি ইনভেস্টমেন্ট করি তাহলে কি সমস্যা, আর একদম যদি খুব লো অ্যামাউন্টে আমি ইনভেস্ট করি, এই কথাটাই দেখো ওই যে বলা হয়েছে যে unprofitable or unwanted expansion of asset will result in heavy operating cost to the firm. On the other hand, inadequate investment in asset would make it difficult for the firm to compete successfully to maintain its market share. আচ্ছা, এখন যদি আমি একটু এক্সপ্লেইন করি,
দেখা গেল একটা প্রতিষ্ঠান খুব মানে খুব সিগনিফিকেন্ট একটা অ্যামাউন্ট তাদের ক্যাপিটাল বাজেটিং ইনভেস্ট করে ফেলেছে। আচ্ছা, তো এখন এই ধরনের ইনভেস্টমেন্ট হলে একটা প্রতিষ্ঠানের কিন্তু খুব হেভি অপারেটিং কস্ট তাদেরকে ইনকার করতে হতে পারে। সেটা কিভাবে? আমি যদি তোমাদের ডেফিনিশন থেকে বলি যে ক্যাপিটাল বাজেটিং এ তো আমরা জানি যে একটা ফিক্সড অ্যাসেটের কোনো এক্সপানশন, মডার্নাইজেশন বা রিপ্লেসমেন্ট কেও আমরা বলতে পারি। ইনফ্যাক্ট আমরা নতুন কোনো অ্যাসেটকে যদি পারচেস করতে চাই সেটাকেও আমরা বলতে পারি যে ওয়ান কাইন্ড অফ ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। আমি ধরে নিলাম প্রতিষ্ঠানে তারা খুব খুব অ্যাডভান্স কিছু মেশিনারি পারচেস করেছে, মার্কেটে নতুন টেকনোলজির কিছু মেশিনারি এসেছে, তো তারা চিন্তা করেছে যে তাদের প্রোডাকশন বা বিজনেস টাকে আরেকটু এফিশিয়েন্টলি রান করানোর জন্য তারা ওই অ্যাডভান্স টেকনোলজি রিলেটেড কিছু ইকুইপমেন্ট পারচেস করতে চায়। এখন এরকম খুব হেভি মানে কনফিগারেশনের একটা মেশিনারি তারা পারচেস করে দেখে এবং তাতে হিউজ ইনভেস্টমেন্ট ছিল তাতে। কিছুদিন পরেই দেখা গেল যে টেকনোলজিক্যাল বা অন্য কোনো চেঞ্জের থ্রুতে আরেকটা মেশিনারি অলরেডি মার্কেটে চলে আসছে, যেটার প্রাইস প্রিভিয়াসটার সাথে কম্পেয়ার করলে প্রাইসটাও কম এবং তার প্রোডাকশন ক্যাপাসিটিও হায়ার। তাহলে এখন প্রতিষ্ঠান আরেকটা অ্যাসেট এরকম যদি পারচেস করে, তাহলে এখন তুমি চিন্তা করো যে আগে যে মেশিনারিটা পারচেস করা হয়েছে, ডেফিনেটলি এই ধরনের মেশিনারির ক্ষেত্রে একটা অপারেটিং কস্ট প্রতিষ্ঠানের থাকে। আমি যদি বলি মেইনটেনেন্স কস্ট, তাহলে এখন প্রতিষ্ঠানের আসলে খুব মেইনটেনেন্স কস্টটা হায়ার হয়ে যাচ্ছে। যে আপ টু আমি যতক্ষণ যদি এটা সেল না করে দেই, যদি এটা প্রতিষ্ঠানের কাছে থাকে, এক্সিস্টিংটা আছে, দেন প্রিভিয়াস ওয়ানের জন্য কিছু অপারেটিং বা মেইনটেনেন্স কস্ট প্রতিষ্ঠানের বিয়ার করতে হচ্ছে। এটা একটা ব্যাপার হতে পারে। আরেকটা হতে পারে, দেখো বলা হয়েছে যে ইনঅ্যাডিকুয়েট ইনভেস্টমেন্ট যদি হয়, সেটাও আবার এক্সপেক্টেড না একটা প্রতিষ্ঠানের জন্য। কেন? কারণ মার্কেটে অ্যাকচুয়ালি আমার অন্যান্য যে কম্পিটিটিভ অর্গানাইজেশন গুলো আছে তাদের সাথে কম্পিট করার জন্য আমাকে আসলে একটা মিনিমাম লেভেলের ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানের থাকতে হবে ক্যাপিটাল বাজেটিং। এখন কি হবে সেটা আসলে এক একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের পলিসি, তাদের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি, এই ভেরিয়েবল গুলোর উপর ডিপেন্ড করবে। আচ্ছা, দেন নেক্সট হচ্ছে রিস্ক। আচ্ছা, রিস্ক আজকে এই একটা মানে গ্রোথটাই থাকলো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদের রিস্ক এই ফ্যাক্টরটা থেকে ইম্পর্টেন্সে শুরু হবে। আজকে এই পর্যন্তই, ক্লাস এই পর্যন্তই। একটু তোমাদের একটু অ্যানাউন্সমেন্ট আছে, সবাই আর কি লিভ করো না। আচ্ছা, প্রথমে হচ্ছে যে মাইক্রোফোনটা কারো দেখো তো একটু মিউট করো। আচ্ছা, প্রথম হচ্ছে যে ক্লাস রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন আজকের এই পর্যন্ত থেকে থাকে ক্যাপিটাল বাজেটিং রিলেটেড, আগে সেটা শুনবো, তারপর আমি তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম সেটা বলবো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলো। আচ্ছা, সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসটা আবার বুধবার দিন 3টায়। হ্যাঁ, এটা আগেই বলে দিচ্ছি যে ইনশাল্লাহ বুধবার দিন, এর আগের দুটো উইক যেরকম হলো 2-3টা উইকে তো 3টা থেকে নিয়েছি, তো আগামীকালকে 9টার ক্লাসটা বুধবার দিন ইনশাল্লাহ 3টায় হবে তোমাদের সাথে। এটা আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে তোমাদের তো আমি একটা ক্লাস টেস্ট নিয়েছি, আবার আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্টও দিয়েছি। হ্যাঁ, তো তোমাদের আরেকটা অ্যাসাইনমেন্ট, খুবই ছোট একটা অ্যাসাইনমেন্ট আমি দিতে চাচ্ছি এখন। ইনশাল্লাহ বুধবার দিন মানে জাস্ট তোমার ওরকম হবে যে যে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি ওটার সাথেও তুমি সাবমিট করতে পারো। সাথে এই জন্য দিব না যেহেতু এটা ডিফারেন্ট, সো আমি আরেকটা হয়তো অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করব যাতে করে তোমাদের একটু প্র্যাকটিসও হয়ে যাবে চ্যাপ্টার 3-র উপর, একটা বা দুটা প্রবলেম আর কি। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিটেলস আর কি বলবো। তো তোমাদের যাতে প্রবলেম না হয়, কারণ লাস্ট উইক এটা আমিও বুঝতে পারছি যে তোমাদের
আর টাইম কম, ওই সময় তোমাদের ল্যাব রিপোর্ট বা অন্যান্য তোমাদের যে ল্যাব পাইবা বা অনেক কিছু থাকে, তো যার কারণে ওটা যাতে প্রবলেম না হয়, ঠিক আছে, ওইটা মাথায় রেখেই আমি ইনশাল্লাহ একটা অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে। এটাই আর কি তোমাদের জন্য, ম্যাডাম, কারণ হ্যাঁ। বুধবারের দিন আমাদের বি সেকশনে হচ্ছে আর কি ল্যাব ভাইবা ছিল দুপুরের পর। ও আচ্ছা, ল্যাব ভাইবা আছে, তাহলে আগামীকালকে কি অবস্থা বলো তো তোমাদের? কালকে মানে দুপুরে। তোমাদের বলতে কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে তিনটা সেকশনেরই, এরকম না যে শুধু বি, এ এবং সি কম্বাইন করে, যে কি অবস্থা তোমাদের? ম্যাম, যতদূর সম্ভব জানি যে কালকে কিছু নাই আর কি এরকম দুপুরের পর। মানে কারো নাই, এ না এবং ম্যাম। সি? আচ্ছা, যদি কারো কিছু না থাকে, আবার যেহেতু বলছো তোমাদের একটা ভাইবা ম্যাম, অলসো। হ্যাঁ। কালকে এক্সাম আছে ম্যাম আমাদের দুইটা। কখন? আম, ম্যাম 12টায়। হ্যাঁ, তাহলে ওইটা তো আমি তো আর কোনো এক্সাম নিব না, আমি তো নর্মাল ক্লাস, তো 3টা বা 3:30 থেকে করো। যদি কারণ যে তোমাদের ল্যাব ভাইবার দিন তো আর নিশ্চয়ই ক্লাসটা করতে পারছো না, তো সেই জন্য যদি তোমাদের খুব বেশি অসুবিধা না হয় তাহলে ম্যাম, আমার কালকে সকাল 11টার দিকে চালিয়ে নিতে পারেন আপনি। ওই সময়টা ম্যাম ফাঁকা ছিল আর কি। ও 11টা, হ্যাঁ হ্যাঁ, 11টা হলে ইনশাল্লাহ, আমার একটু 9টায় প্রবলেম হয় তো, 11টা ইনশাল্লাহ অসুবিধা হবে না। তাহলে মানে তোমরা সবাই ফ্রি আছো জি ম্যাম, তিনো 11টার সেকশন? সময়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আগামীকালকে 11টার সময় ক্লাস, এটাই আর কি। তো হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ, আগামীকালকে ইনশাল্লাহ আবার কথা হবে।